সরকার দেশের সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করেছে এবং মেধাভিত্তিক রাষ্ট্র বানানোর প্রতিশ্রুতি ভুলে সব জায়গায় দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ করেছে শফিকুর রহমান। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাতের পর শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং শহীদ ওসমান হাদির হত্যা মামলার আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরানোর আইনি তাগিদের কথা নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নির্বাচন কমিশন আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করে দুটি মনোনয়নপত্র বিক্রির পর গুঞ্জন উঠেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি। দেশের বর্তমান অর্থনৈতিক ধাক্কা ও গ্যাস সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময়ের প্রয়োজন উল্লেখ করে বর্তমান বিরোধী দলকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল। দেশের রাজনীতির ভিত শক্ত করতে সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সবচাইতে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মিত্র হিসেবে বর্ণনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ সহ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোতে আপনাকে স্বাগতম। প্রথমেই শুরু করছি আজকের একটি তাজা নিউজ দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশীয় গণমাধ্যমে হঠাৎ করেই একটি বড় খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। কথা উঠেছে দেশের আগামী রাষ্ট্রপতি চেয়ারে বসতে যাচ্ছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই জাতীয় বিশাল গুঞ্জনের মাঝে নিজের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকরা এই বিষয়ে সরাসরি জানতে চাইলে তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি নিজে থেকে কিছুই জানেন না এবং বিষয়টি তার জানাশোনার মধ্যেই নেই। নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা যায় আগামী 20 আগস্ট দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 13 আগস্টের মধ্যে সকল প্রার্থীকে তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর 16 আগস্ট জমা হওয়া সকল ফাইল যাচাই করা হবে এবং 18 আগস্ট হচ্ছে নাম তুলে নেওয়ার শেষ দিন। সব কিছু ঠিক থাকলে 20 আগস্ট জাতীয় সংসদের ভেতরে সকল সদস্য মিলে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের নতুন অভিভাবক নির্বাচন করবেন। ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং নির্বাচন ভবনের প্রধান কর্মকর্তার দপ্তর থেকে দলের পক্ষ থেকে দুটি ফাঁকা মনোনয়ন ফর্ম কেনা হয়েছে। এই কাজটি তদারকি করছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ইতিহাস সমালোচনা করলে দেখা যায় দীর্ঘ 35 বছর আগে 1991 সালে একইভাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগ্রহ তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলে আরও বলা হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের সাবেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ মির্জা ফখরুলকে এই দায়িত্বশীল পদের জন্য বেশ উপযুক্ত বলে মনে করেছেন, কারণ বিগত কঠিন সময়ে তিনি দক্ষতার সাথে দলকে ধরে রেখেছিলেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে রাষ্ট্রপতি পদে কাকে চূড়ান্ত সমর্থন দেওয়া হবে সেই শেষ সিদ্ধান্ত নেওয়ার ভার দায়িত্ব দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতাদের উপর। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর কথা বলতে গিয়ে বিরোধী দলগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করছেন দেশের অনেক রাজনৈতিক দল বর্তমানে সমস্যার স্থায়ী সমাধান না খুঁজে সব কিছুতে কেবল বাধা তৈরি করার মানসিকতা দেখাচ্ছে। এটি যেন ঠিক নতুন গাছে ফল আসার আগেই গাছ কেটে ফেলা তারা দেখানোর মতো অবস্থা। মির্জা ফখরুল স্মরণ করিয়ে দেন এই সরকার জনগণের অর্ধেকেরও বেশি সমর্থনের বিশাল রায় নিয়ে ক্ষমতায় এসেছে। দেশের ভেতরে বছরের পর বছর ধরে যেসব জটিল সমস্যা তৈরি হয়ে আসছে সেগুলো মাত্র 4 বা 5 মাসের মধ্যে একসাথে সমাধান করা একেবারে অসম্ভব। দীর্ঘ 17 বছরের ভুলের মাসুল কাটাতে সরকারকে কিছুটা স্বাভাবিক সময় দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। দেশের বর্তমান নাজুক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলন এবং অভ্যুত্থানে অসংখ্য তাজা প্রাণ গেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। বিগত বছরগুলোতে লাখ লাখ ভুল মামলা দিয়ে দেশের সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। এছাড়া বহির্বিশ্বের বড় 2 দেশের যুদ্ধের কারণে আমাদের অর্থনীতিতে প্রায় $4 বিলিয়ন মারাত্মক ক্ষতি হয়েছে। তাই দ্রুত সব সংকট কাটিয়ে উঠতে সময় লাগাই স্বাভাবিক। রুহুল কবির রিজভী জানান,
বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে শতভাগ অবাধ ও একদম নিখুঁতহীন নির্বাচন আয়োজন করা বাস্তবে অত্যন্ত কঠিন একটি বিষয়। এটি কেবল আমাদের দেশের সমস্যা নয়, বরং বিশ্বের অন্যান্য বড় বড় গণতান্ত্রিক দেশের ক্ষেত্রেও এটি একইভাবে সত্য। এই বক্তব্যের পক্ষে উদাহরণ টেনে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচনের প্রসঙ্গ আনেন। সেখানে নিয়মিতভাবে বড় আকারের ভোট অনুষ্ঠিত হয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচন নিয়ে নানান অভিযোগ ও অসন্তোষ দেখা যায়। তবে সবকিছুর পরও ভোটের ফল প্রকাশের পর দেশটির রাজনৈতিক দলগুলো তা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তিনি মনে করেন গণতান্ত্রিক কাঠামো শক্ত রাখতে হলে নির্বাচন শেষে জনগণের রায় মেনে নেওয়ার এমন একটি পরিপক্ক মানসিকতা সবার থাকা প্রয়োজন। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, আমাদের দেশ বর্তমানে অর্থনৈতিক দিক থেকে এক ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থাকে কাটিয়ে উঠতে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হতে গেলে দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ শান্ত রাখা খুবই প্রয়োজন। দেশের ভিতরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে তা কেবল মানসিক শান্তির বিষয় নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির চালিকা শক্তি হিসাবে কাজ করে। বাণিজ্যের হিসাব তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের দেশে তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক বাজারে যেসব পণ্য পাঠায় তার সবচেয়ে বড় অংশ কিনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দেশ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। পাশাপাশি সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত যে অর্থ পাঠান এবং তা আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখছে। ফলে যুক্তরাষ্ট্রের সাথে চমৎকার কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা আমাদের উন্নয়ন যাত্রার জন্য অত্যন্ত জরুরি। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতাকে সম্মান করে। বাংলাদেশে দীর্ঘকাল ধরে বিভিন্ন ধর্মের মানুষ যে পাশাপাশি মিলেমিশে বসবাস করে আসছেন, সেই পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় সম্প্রীতি অব্যাহত রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সংলাপ শেষে তথ্যমন্ত্রীর বাসভবনে মধ্যভোজনে অংশ নেন মার্কিন প্রতিনিধিরা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় শীর্ষ এই কূটনীতিকের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা। এই বিশেষ বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্মানজনক স্থানে নিয়ে যেতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে পুরো বৈঠকের মূল আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল ভারতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি এই প্রত্যাবর্তন এবং হস্তান্তরের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার জোরালো আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে এই বিষয়ে ভারত সরকার ইতিবাচক পদক্ষেপে সামনে এগোবে। এর পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান বি হাদি হত্যাকাণ্ডে জড়িত ভারতে ধরা পড়া প্রধান সন্দেহভাজন আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জোর তাগিদ দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ যেসব কাগজপত্র ও তথ্য প্রমাণ চেয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে তা সবকিছু তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈঠকে সাম্প্রতিক একটি বিষয়ে বাংলাদেশের অসন্তোষের কথা ভারতকে স্পষ্টভাবে বুঝিয়ে বলা হয়েছে। ভারতের মাটিতে বসে ক্ষমতাচ্যুত দলের নেতাদের সংবাদ সম্মেলন করতে দেওয়া কিংবা বক্তৃতা করার মতো সুযোগ দেওয়া নিয়ে ঢাকার যে আপত্তি ও উদ্বেগ ছিল তা ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়। ভারতীয় পক্ষ বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছে এবং বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে পূর্ণ সম্মান দিয়ে চলা হবে বলে আশা প্রকাশ করেছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।